এরকম একটা শাশুড়ি সত্যি তো দরকার, এরকম যে সে শুধু শাশুড়ি না, সে আরেকজন নারী এবং তোমার পাশে সে একটা নারী হিসেবে, একজন মানুষ হিসেবে দাঁড়াচ্ছে। সেটাই তার তোমার পরিচয় তার কাছে প্রথম, যে তুমি একজন মানুষ এবং একজন নারী যে নিজের জন্য কিছু করবে পৃথিবীতে। এরকম একটা চরিত্র আমার জীবনে প্রত্যেকের কাজটুকু শুধু মন দিয়ে করি, যে যার কাজ, তাহলে না আমাদের অন্য অকাজের দিকে মন দেওয়ার বেশি সময় থাকবে না। আর যখন মন দেওয়ার সময় থাকবে না, তখন আমাদের চারপাশটা যেমন সুন্দরভাবে ঈশ্বর বানিয়েছিলেন তেমন সুন্দরভাবেই আমরা পাবো। কাছে উত্তর হচ্ছে, তুমি যাই করো না কেন আমি ভালোবাসবো, এবং তার জন্য তুমি আমাকে মানে ক্যালকুলেটিভ বলো, পলিটিক্যালি কারেক্ট বলো, তুমি যাই বলো, আমার কিচ্ছু যায় আসে না। আমার এইটুকু যায় আসে যে তুমি 3 বার মুখ ফেরাবে, 4 বারের বার তুমিও আমার দিকে তাকাবে, বিকজ আমি ভালোবেসে বলি। মা হয়ে ওঠা, আমার মনে, আমার শাশুড়ি যেমন খুব ভালো। সবসময় কি অভিজ্ঞতা জীবনে এরকমই হয় যে শাশুড়িরা সবসময় কি দুধে লেবু দিয়ে দেয়? কখনো কখনো তো দুধে লেবু পড়লে সেটাকে থেকে বাঁচিয়েও নিয়ে আসে। দেখতে দেখতে 100 পর্বে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কম্পাস, এবং সেখানে পেয়ে গেছে আমাদের কুল সুন্দরী ভালো শাশুড়ি মা মল্লিকাদিকে। মল্লিকাদি আমার খুব ভালো লাগে, মানে ভালো শাশুড়ি মা বলতে আমার খুব ভালো লাগে, কারণ একটা যে কনসেপ্ট ধারাবাহিক মানেই খারাপ শাশুড়ি হতে হবে, সেটা যে ভাঙছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে শাশুড়ি এবং বৌমার মধ্যে, এটাও বোধহয় কোথাও পজিটিভ দিক। একদম ভীষণ রকম ভাবে, আর খুব দরকার ছিল এইটা বলা যে শাশুড়ি মা হয়ে ওঠা, শাশুড়ি মা হয়ে ওঠা। আমার মনে, আমার শাশুড়ি যেমন খুব ভালো। সবসময় কি অভিজ্ঞতা জীবনে এরকমই হয় যে শাশুড়িরা সবসময় কি দুধে লেবু দিয়ে দেয়? কখনো কখনো তো দুধে লেবু পড়লে সেটাকে থেকে বাঁচিয়েও নিয়ে আসে শাশুড়িরা। তো সেরকম একটা শাশুড়ির গল্প হোক না, যে সবসময় ঢাল হয়ে দাঁড়াবে, যে পেছনে ব্যাকবোন হবে নায়িকার বা মেয়েটির, বাড়ির পুত্রবধূর। সেরকম একটা শাশুড়ি খুব দরকার ছিল, এবং সুশান্ত সাংঘাতিক রকম ভাবে সেরকম একটা শাশুড়িকে এঁকেছে ঋতুজা চরিত্রে। এবং আমি যে শুধু ভালো শাশুড়ি না, আমি কিন্তু কঠিনও। মানে চরিত্রটা অদ্ভুত, যে খারাপও বলতে পারে, প্রিন্সিপাল। এবং মায়েরা যেমন হন, যে আমাদের মায়ের কাছে মায়ের ভালোবাসা কি, মা তো একটু খিটখিট করবেই, সেটাই তো মায়ের ভালোবাসা, কিন্তু যে কোনো বিপদে মাই সবার আগে আগলে রাখবে, সেটাই হচ্ছে ঋতুজা। একদম। তো দেখতে দেখতে 100 পর্ব। আমি একটা কথা জিজ্ঞাসা করবো, কিছুদিন আগে এক ধারাবাহিক শেষ হলো, একটা ধারাবাহিক শুরু হচ্ছে, আবার এক ধারাবাহিকে 100 পর্ব, এগুলো এত বছর হয়ে গেল মল্লিকাদি, সেই আলাদা করে অনুভূতিগুলো মানে কাজ করে এখনো, মানে নাকি? দারুণভাবে কাজ করে, দারুণভাবে কাজ করে। যেটা তুমি বললে শেষ হলো, আমার অনুরাগের ছোঁয়া শেষ হলো। আমি অনুরাগের ছোঁয়ার ফ্লোরে দাঁড়িয়েও বলেছিলাম, এটা অনুরাগের ছোঁয়া হচ্ছে এমন একটা সিরিয়াল যেটার কোনো শেষ নেই। মানে হতে পারে যে তার টেলিকাস্ট শেষ হয়েছে, কিন্তু এই সিরিয়ালটা মানুষের মনের মধ্যে বহু বছর থাকবে। দিন বলছি না আমি, বহু বছর থাকবে, লোকের অনুরাগের ছোঁয়ার কথা বলবে, রেফারেন্স পয়েন্ট। তো সেরকম একটা সিরিয়ালের পার্ট ছিলাম। সেইটা থেকে যখন আমি এলাম, একটা এমন সিরিয়ালে এলাম, যেই সিরিয়ালটা অনেক রকমের আমি কি বলবো, ধারাবাহিক একটা ছন্দ থাকে, তো সেগুলোকে ভাঙছে। কম্পাস কিন্তু কোনো ব্র্যাকেটের মধ্যে গল্পের তালে চলছে না। কম্পাসের প্রত্যেকটা চরিত্র খুব ডিফারেন্ট, এবং মানে আমি এত ভালো শাশুড়ি, কিন্তু আমার বড় বৌমার সাথে আমার মতের অমিল আছে। আমি কিন্তু বড় বৌমাকে বকাবকি করি, রাগারাগি করি, পাত্তা দিই না। মেঘমালা যে চরিত্রটা, এই জন্য নয় যে মেঘমালাকে আমি ভালোবাসি না, এই জন্য যে একটা মেয়ে হয়েও, একটা মেয়ে আজকালকার দিনের মেয়ে হয়েও ও শুধু বাড়িতে সেজে গুজে বসে আছে কেন, কেন বাইরে বেরিয়ে নিজের ট্যালেন্টকে এক্সপ্লোর করছে না, কেন নিজের পায়ে দাঁড়াচ্ছে না, সেইটা ওর রাগ। তো এরকম একটা শাশুড়ি সত্যি তো দরকার, এরকম যে সে শুধু শাশুড়ি না, সে আরেকজন নারী, এবং তোমার পাশে সে একটা নারী হিসেবে, একজন মানুষ হিসেবে দাঁড়াচ্ছে। সেটাই তোমার পরিচয় তার কাছে প্রথম, যে তুমি একজন মানুষ এবং একজন নারী যে নিজের জন্য কিছু করবে পৃথিবীতে। এরকম একটা চরিত্র আমার জীবনে প্রথম। এবং এত বছরে হ্যাঁ, এইরকম চরিত্র আমি করিনি। মানে আমি প্রচন্ড পজিটিভ চরিত্র করেছি, আমি প্রচন্ড নেগেটিভ চরিত্র করেছি, কিন্তু পজিটিভ শান্ত, সে কিছু বলতে পারে, দুঃখী বা না, প্রতিবাদীও করেছি, কিন্তু সেই প্রতিবাদটা না খুব মা প্রতিবাদ। যেমন আমাদের বাড়ির মায়েরা প্রতিবাদ করেন, যে বলতে পারেন না কিন্তু বোঝাবার চেষ্টা করেন। কিন্তু এই শাশুড়ি এমন, যে বলতে পারে, ছেলেকে বলতে পারে, বরকে বলতে পারে, বাড়ির সবাইকে বলতে পারে, যে কারুর কাছে দমে নেই এবং চায় না কেউ দমে থাকুক, আর বাড়ির একটা মেয়েও দমে যেন না থাকে। এরকম একটা চরিত্র না আমি জীবনে আগে কখনো টেলিভিশন না করিনি কখনো। মানে আমার কাছে একটা সত্যি গিফট, মানে আমি খুব প্রাপ্তি একটা ভীষণ লোকেশন। আমাকে আমার এত বছরের ক্যারিয়ারে, আমি যবে থেকে ক্যারেক্টার আর্টিস্ট হওয়া শুরু করলাম, তাও আজ প্রায় 10 বছর তো হলোই।
তো এই প্রথম যে আমার আর আমার বৌমার একটা জুটি, মানে সাধারণত কি হয় হিরো হিরোইনের নাম নিয়ে জুটি লোকে বলে, আমার আর কম্পাসের নাম নিয়ে বলছে, মানে কম্পাস আর ঋতুজা মিলিয়ে লোকে করেছে ঋতুজাস। এটা আমার দারুণ পাওয়া, আমার জীবনের প্রথম মানে আমাকে এর আগে আমি যে অ্যাওয়ার্ড পেয়েছি মিডিয়া বন্ধুরা দিয়েছেন, তোদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে পেয়েছি, দর্শকরা প্রচুর ভালোবাসা দিয়েছে, নাহলে 21 বছরের এই জার্নিটা হতো না, নাহলে আজকে এই চরিত্রটা আমার ব্যাগে থাকতো না। কিন্তু আমি এই প্রথম একটা কি বলবো প্রথাগত অ্যাওয়ার্ড পেলাম, যেটা মানে ফার্স্ট আমি যখন টেলি একাডেমি অ্যাওয়ার্ডটা বছর পেলাম, আমি জানতামই না যে আমি কি বলবো, আমি জানতামই না যে আমি পাবো, আর পাওয়ার পরে আমি বুঝতে পারিনি যে আমি কি বলবো, মানে আমি এতটাই হতবাক ছিলাম। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের তো একটা অ্যাপ্রিসিয়েশন, সেই অ্যাপ্রিসিয়েশনগুলো আমি সাংঘাতিক রকম ভাবে এত বছর পেয়েছি, কিন্তু এবার ওই আন্ডারলাইন হয় না যে আন্ডারলাইন পেতে পাচ্ছি, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি গ্রেটফুল টু দ্য ইউনিভার্স, টু everyone, to my channel, to my producer, to my co-actors, ওরা আমাকে এত ভালোবাসে, খুব ভালোবাসে, মানে প্রত্যেকটা সেটেই আমি দেখেছি মল্লিকাদি তোমার সঙ্গে সকলের এতটা ভালো বন্ধুত্ব, মানে কারোর সঙ্গে বোধহয় বিরোধ সেইভাবে ঝামেলা মুখ দেখা দেখি মানে এটা নৈতিকতা সেইভাবে নেই না। মানে আমার কি মনে হয় বলতো, আমার মনে হয় যে মানে ভালোবাসার কোনো বিকল্প হয় না। লোকে বলে ভালোবাসা ওভার রেটেড, আমি বলবো ভালোবাসা আন্ডার রেটেড। তুই যদি তুই আমার যত রাগ করেই থাকিস না কেন, আমি যদি একবার তোকে এসে জড়িয়ে ধরি, তোর পক্ষে তো রাগ থাকতে পারে, কিন্তু তুই খারাপ ব্যবহার করতে পারবি না। মানে পৃথিবীর অনেক যুদ্ধ হতোই না যদি একটুখানি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরা যেত, তাহলে হতো না। তা আমার কাছে উত্তর হচ্ছে, তুমি যাই করো না কেন আমি ভালোবাসবো, এবং তার জন্য তুমি আমাকে মানে ক্যালকুলেটিভ বলো, পলিটিক্যালি কারেক্ট বলো, তুমি যাই বলো, আমার কিচ্ছু যায় আসে না। আমার এইটুকু যায় আসে যে তুমি 3 বার মুখ ফেরাবে, 4 বারের বার তুমিও আমার দিকে তাকাবে, বিকজ আমি ভালোবেসে বলছি, তা আমার ভালো লাগে। মানে আমি সত্যি আমার প্রত্যেকটা সেটে, বিশেষ করে আমার ছোটদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি যতগুলো সিরিয়ালে কাজ করেছি ধারাবাহিকে আজ অবধি, আমি মানে ধর বড় হলাম, বড়দের চরিত্রে গেলাম তো গত 10 বছর, তার মধ্যে আগের দিকে তো একটু ছোটই ছিলাম, গত 8 বছরে আমি প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকজন আমার ছোট বয়সে ছোট যারা, তাদের কাছ থেকে শুধু ভালোবাসা পেয়েছি। আই এম ভেরি গ্রেট, আই এম ভেরি লাকি। সত্যি মানে সবটা ভালো পাওয়া, কাজ তো থাকে, কিন্তু আশেপাশে মানুষদের থেকে ভালোবাসা পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, বিশাল। আর এই ফ্লো দুটো জেনারেশন না হলেও তোমার যে ছোট জেনারেশনই আমার এখন যা বয়স তাতে কম্পাস তোমার মেয়ের বয়সী, মানে আমার যদি বয়সী বলো না, ওর 21 বছর বয়স, তো আমার বয়স মেয়ের বয়সী হলো, 20 বছর বয়সে বিয়ে হলে একটা এরকম বয়সী মেয়েই থাকতো, মেয়ের বয়সী। আমার তো আমি তো সবাইকেই বলি, আমি তো বড়দেরকেও বলি যে আমার ছেলেপুলেই সব, আর ওরা আমাকে ভীষণ মানে প্রত্যেকে ভীষণ ভালোবাসে। বড়দেরকে তো আমি প্রচুর সন্তান, আর বড়দের যারা আমার থেকে বয়সে বড়, মানে অরিজিৎ দা, সোহন দা, যারা বড় আর কি, তাদেরকে তো আমি জ্বালিয়ে মানে আমি যে কি করি ওদেরকে, মানে সারাক্ষণ জ্বালাই। আর আমি ফ্লোরে ঢুকলেই মানে আমার মনে হয় যে বিশেষ করে এই ফ্লোরটা আমি বলবো ইটস ভেরি রেয়ার ফ্লোর। প্রত্যেকটা টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান থেকে শুরু করে সিনিয়র টেকনিশিয়ান অবধি, আমাদের ইপি, আমাদের মানে ব্যাক, মানে যেই টিমটাকে আমরা ব্যাকবোন বলি, যারা পেছনে আছে, তাদেরকে হয়তো ফ্লোরেও রোজ দেখা যায় না, অসাধারণ। মানে আমি বলছি রে অনেক ভাগ্য, মানে ইট ইজ এ বিউটিফুল ফ্লোর। মানে এমনি শুধু কাজ তো ভালো হয়, চরিত্র ভালো হয়, সেখানে কেউ খুব ভালো বন্ধু হয়, কেউ খুব ভালো কাছের মানুষ হয়, কিন্তু একটা ফ্লোর জেনারেট করে শুধু আনন্দ, পজিটিভিটি। আমরা সবাই মানে একটা কথা বললে কেউ কিন্তু আমাদের ফ্লোর কোনো থাকলে বুঝতে পারবি যে কেন আমি এত বলছি এই ফ্লোরটার কথা। তুই নজর না লাগে, হ্যাঁ তুই ঢুকলে একদিন যদি তুই 2 ঘন্টা কাটাস, তুই বুঝতে পারবি যে হ্যাপি। এবং ওরকম কোনো লাইন নেই, কোনো বর্ডার লাইন নেই যে এর সাথে কথা বলবে না, এর সাথে ঠাট্টা করবে না, এর সাথে মজা করবে না, সবাই সবার সাথে সবটা করে, কিন্তু কেউ একটা সভ্যতার সীমা পেরোয় না। এইটাই দরকার, অসাধারণ। কতটা অবধি আমায় যেতে হবে এইটা বোঝাটাও খুব দরকার, তাহলে সম্পর্ক ঠিক থাকে আসলে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মল্লিকা। কথা বলা হয়নি ওকে আমি বলেছি, এখন আমি ক্যামেরার সামনে বলতে চাই, তার ওকে আজকে খুব সুন্দর লাগছে। মানে আমি দূর থেকে দেখলাম ও হেঁটে আসছে, ওটা সোয়েটার পুল ওভার পরেছে, একটা জিন্স,
কি স্মার্ট লাগছে, মানে আমার আর দেখে মনে হয়, আমি যখন দেখি না কোনো মহিলাকে, সে হাউসওয়াইফও হতে পারেন, তিনি কোনো বিশাল উঁচু পোস্টে কাজ করতে পারেন, তিনি জীবনে যা কিছু করতে পারেন, কিন্তু আমি যে কিছু করছি এবং যেটা আমি করছি, যদি সেটা আমি আমার সংসারও চালাচ্ছি, সেটা তো একটা ভীষণ কঠিন কাজ, সেটাও আমি এই গর্বের সাথেও করছি যে এটা আমার কাজ এবং এটা আমি মন দিয়ে করি এবং এটাতে আমি ভালো। আজ ওই জন্য আমার ওই অ্যাপ্রোচটা, ওই আপিলটা খুব ভালো লাগে, যে কনফিডেন্স। কমপ্লিমেন্ট করো সকলকে, ভালোবাসো করতে, যেটা ভালো সেটা বলো। হ্যাঁ, এইটা আমার মনে হয় যে খুব জরুরি হচ্ছে যে মানুষকে বলা। মোহিত চট্টোপাধ্যায়ের একটা নাটক ছিল, আমি জানি না তুই পড়েছিস কিনা, খুব ছোটবেলায় আমি প্রথমে নাটকটা দেখেছিলাম টেলিভিশনে, দূরদর্শনে আসতো, আর নাটকটা ছিলেন লাবুদি বেনুদা, হ্যাঁ, তো লাবণী দি আর সব্যসাচী দা, এবং সেই নাটকটা ছিল সুন্দর, মোহিত চট্টোপাধ্যায়। পরে আমি পড়েছি নাটকটা এবং পরে আমি স্টেজেও দেখেছি। তাতে ছিল যে সবাইকে দেখলেও বলতো তুমি খুব সুন্দর, প্রত্যেকটা প্রাণের মধ্যে সুন্দর কিছু থাকে, তুমি সেই সুন্দরটা যদি দেখতে না পাও সেটা তোমার অসুবিধে, তার নয়। তো তোমার কোনো অধিকার নেই এইটা কাউকে বলা যে তুমি সুন্দর নও, এবং এইটা তুমি যদি দেখতে পাও যে তার মধ্যে কি সুন্দর, সেটা যদি তুমি বলতে পারো যে সে সুন্দর, তাহলে তার মধ্যে যেই লাইফটা জেনারেট করে না, সেটা তোমার কাছে ব্লেসিং হয়ে ফেরত আসে। একদম প্রত্যেকটা মানুষ, কারোর হাসি সুন্দর, কারোর চোখের চাউনি সুন্দর, কারোর চুল সুন্দর, কারোর গলার স্বর সুন্দর, সুন্দর নেই ভগবান এমন কিছু বানাননি পৃথিবীতে, সব কিছু সুন্দর, আর সুন্দরকে সুন্দর বলতে হবে। তারপরে যদি আমার মনে হতো যে শোন এটা না একটুখানি গলাটা একটু আরেকটু ওপরে হলে ভালো হতো, জানিস, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আগে যেটা সুন্দর লাগছে সেটা, এবং তোকে আজকে সত্যি সুন্দর লাগছে, কোন রকম আমি এর মধ্যে ইয়ে করে বলছি না, দর্শকরা বলবেন সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ মল্লিকা দি, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ বাবা। তুমি খুব ভালো থাকো, আনন্দে থাকো, এরকম মন নিয়ে যাতে সকলেই আমরা এগোতে পারি, এটাই চাই। তাহলে ওদের অনেক ঝামেলা, অনেক অশান্তি, অনেক দূরত্ব। একদম, আমরা যদি প্রত্যেকের কাজটুকু শুধু মন দিয়ে করি, যে যার কাজ, তাহলে না আমাদের অন্য অকাজের দিকে মন দেওয়ার বেশি সময় থাকবে না। আর যখন মন দেওয়ার সময় থাকবে না, তখন আমাদের চারপাশটা যেমন সুন্দরভাবে ঈশ্বর বানিয়েছিলেন, তেমন সুন্দরভাবেই আমরা পাবো। একদম, থ্যাংক ইউ। এরপর তো কেক কাটিং আছে, মানে তোমাদের এই পজিটিভ সেট আরো মজার হয়ে যাবে, এমনি মজার, তাই তো? সেটার জন্য অপেক্ষা করে আছে বোধহয়। হ্যাঁ, মানে 100 এপিসোড। একদম 100 এপিসোড আমরা রমরম করে এসেছি তো। আর যাদের এত হই এত আনন্দ এবং এত একসঙ্গে একে অপরকে জড়িয়ে 100 এপিসোডের পথ চলা, এই একে অপরকে আপনারাও আছেন, আমাদের চ্যানেল আছে, আমাদের ফ্লোরে প্রত্যেকে রয়েছে, সুতরাং আমরা তো কেক কাটবোই, বানতা হ্যাঁ কেক কাটা আমাদের। থ্যাংক ইউ থ্যাংক ইউ।